সবগুলি অ্যাসাইনমেন্টে, অথবা এরকম হতে পারে যে আমার কাছে যে অ্যাসাইনমেন্টগুলি জমা পড়েছে তার 10টি অ্যাসাইনমেন্ট দাড়ি কমা সেমিকোলন সহ হুবহু একই, তখন নিশ্চয়ই আমার এই কথা বলতে আর দ্বিধা থাকবে না যে আমার এই অ্যাসাইনমেন্টটি কি হয়েছে, নকল হয়েছে। সুতরাং এই অ্যাসাইনমেন্টগুলি কিন্তু তখন বাতিল করতে হবে। যুক্ত হলো তা হচ্ছে মূল্যায়ন রুব্রিক্স যথাযথভাবে অনুসরণ করে নির্ভরযোগ্য মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর তুলনামূলক অবস্থান নিরূপণ করা। আপনারা জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যদি আমাদের সবগুলো পরীক্ষা আমরা না নিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা সাবজেক্ট ম্যাপিং এর সাথে অ্যাসাইনমেন্ট থেকে প্রাপ্ত যে নম্বর আছে তার একটি অংশ যুক্ত করে শিক্ষার্থীদের তুলনামূলক অবস্থান নিরূপণ করব। সুতরাং এই বিষয়টি বর্তমানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা যারা প্রশিক্ষণে আছি ব্যাপারটিকে অত্যন্ত যত্ন সহকারে নিব, যথেষ্ট সিরিয়াসলি আমরা ব্যাপারটাকে গ্রহণ করব। যেই গবেষণাটির কথা বলছিলাম আমরা, সেই গবেষণাটাকে যদি আমরা দেখি, তবে সেই গবেষণাটি করার ক্ষেত্রে আমরা যে স্যাম্পল সিলেক্ট করেছিলাম সেটি ছিল আমাদের সারা দেশ জুড়ে। আমরা সারা দেশ জুড়ে 2022টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করি, এবং সেখানে আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবলের নির্বাচনের ক্ষেত্রে সব ধরনের বিষয়ই আমাদের মাথায় ছিল। যেমন সেখানে ছিল শহর এবং গ্রাম, এবং সেখানে শহর এবং গ্রামের মধ্যে আনুপাতিক হার যেটি সেটিকে আমাদের বজায় রাখার চেষ্টা করেছি। সেখানে ছিল বালক বিদ্যালয়, কোএডুকেশন, গার্লস স্কুল, তারপর সেখানে ছিল চর, সমতল, পাহাড়, হাওর, উপকূলীয় এলাকা। সেখানে ছিল স্কুল এন্ড কলেজ, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি। এরকম ভাবে সব ধরনের কিন্তু ভ্যারিয়েবল আমরা বিবেচনায় রাখার চেষ্টা করেছি, যাতে করে একটি প্রতিনিধিত্বশীল স্যাম্পল আমরা তৈরি করতে পারি। এবং সেখানে আমাদের 5 ধরনের আমাদের রেসপন্ডেন্ট ছিলেন, অংশীজন ছিলেন: মনিটরিং কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী। তো এই গবেষণার যে ফলাফলটি তার খুবই ছোট্ট একটি অংশ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্বশিক্ষণে উদ্বুদ্ধ করা যাচ্ছে কিনা। সেই ব্যাপারে আমরা 4 ধরনের অংশীজনের কাছে প্রশ্ন করেছিলাম: শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবক। এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর যে রেসপন্স সেটা বরং কম, 72%। আর একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের যারা অভিভাবক তাদের রেসপন্স কিন্তু এখানে অনেক হাই, অর্থাৎ 87.6%, যা থেকে বোঝা যায় যে আসলে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম এটিকে কিন্তু আমাদের অভিভাবকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। দেখা যায় যে সাধারণত অভিভাবকরা একটু কনজারভেটিভ থাকেন, কিন্তু এখানে কিন্তু অভিভাবকদের যে রেসপন্স সেটি কিন্তু শিক্ষার্থীদের চেয়ে ভালো। এরপর যদি আমরা প্রশ্ন করেছিলাম যে এই অ্যাসাইনমেন্টের কারণে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকমুখী হচ্ছে কিনা, তো সেখানে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই দেখা যাচ্ছে যে একমত প্রকাশ করেছেন, 88%। এবং এখানে দেখুন যে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে রেসপন্সের পার্সেন্টেজ, তার যে সমরূপতা, তাদের যে পার্সেন্টেজ অফ এগ্রিমেন্ট, সেটি কিন্তু আমাদের এই যে রিসার্চ তার ভ্যালিডিটিকে নির্দেশ করে। আমরা জানি যে ভ্যালিডিটি বলতে বোঝায় হচ্ছে যে কোন একটি ডাটা কতখানি সত্য তা প্রকাশ করা। তো এইটি সাধারণভাবে যখন আমরা পরিমাপ করতে যাই তখন বিভিন্ন সূত্র থেকে আমরা আমাদের ডাটাকে যাচাই করার চেষ্টা করি, এবং সেখানে যদি একই উত্তর পাই তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের ডাটাটি ভ্যালিড বা সত্য ডাটা। তো সেখানে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক তারা হচ্ছেন ভিন্ন দুই গ্রুপের তারা অংশীজন, কিন্তু তাদের যে পার্সেন্টেজ অফ এগ্রিমেন্ট সেটি কিন্তু অবাক করা রকম ভাবেই একই রকম। তো সুতরাং আমরা ভাবতে পারি যে আমাদের ডাটাটি একটি ভ্যালিড ডাটা। এরপর আমরা জিজ্ঞেস করেছিলাম শিক্ষণ অগ্রগতির ব্যাপারে। সেখানে আমাদের যে ডাটাটি আমরা দেখতে পাচ্ছি যে 78 থেকে প্রায় 87 থেকে প্রায় 88 পর্যন্ত আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক তারা আমাদের সাথে একমত প্রকাশ করেছেন যে এর মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ অগ্রগতি সম্ভব হচ্ছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের কি আগের চেয়ে মনোযোগী হয়েছে কিনা। এখানেও দেখুন যে একই রকম ভাবে দেখা যাচ্ছে যে শিক্ষকদের যে পার্সেন্টেজটি সেটা হচ্ছে 84%, শিক্ষার্থী যেখানে হচ্ছে 78%, সেখানে আমাদের
অভিভাবক তারা হচ্ছেন 86.9%, অলমোস্ট 87%। তার মানে কিন্তু আবারও বলতে হয় যে আমাদের অভিভাবকরা কিন্তু খুবই খুশি যে আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন দেখা যাচ্ছিল যে আমাদের শিক্ষার্থীরা কোনো প্রেশার ছিল না পড়ার টেবিলে বসার জন্য, সেই সময়টাতে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার ব্যাপারে একটি প্রাণ ফিরিয়ে দিয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করেছিলাম যে তারা এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের গ্রহণ করার ফলে তাদের কি লাভ হচ্ছে। প্রশ্ন করা হয়েছিল আগের পড়াশোনা রিভিশন হয়েছে, তারা বলেছে তাদের আগের পড়াশোনা রিভিশন হয়েছে, নতুন অধ্যায় পড়ার সুযোগ হয়েছে, লেখার অভ্যাস গড়ে উঠেছে, লেখাপড়ার মনোযোগ ফিরে এসেছে, আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে, আন্তঃযোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা বলেছি ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশন ক্যাপাসিটি সেটি তাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখুন যে আমাদের যে নীল অংশটি সেটি কিন্তু সম্মতিকে নির্দেশ করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 80% to 75% সব ক্ষেত্রেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা রিপোর্ট করেছে যে তারা এই সমস্ত বিষয়তে তাদের অগ্রগতি হচ্ছে। সুতরাং অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মাধ্যমে আমরা যে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষণে সম্পৃক্ত করতে পারছি, এই বিষয়টি কিন্তু আমাদের গবেষণা দ্বারা প্রমাণিত। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই অ্যাসাইনমেন্টকে যাতে করে আমরা যথাযথভাবে ব্যবহার করে তাদের সঠিক মূল্যায়ন করে যেন আমরা তাদের তুলনামূলক অবস্থানটা যথাযথভাবে নিরূপণ করতে পারি, কারণ এটি হয়তো আমাদের চূড়ান্ত মূল্যায়নের সাথে যুক্ত হবে। এরপরে আমরা অ্যাসাইনমেন্টের সংজ্ঞাটি নিয়ে এসেছি। এখানে অ্যাসাইনমেন্ট বলতে আমরা যে পাঠ্যপুস্তকে যে সংজ্ঞাটি পাই তা হচ্ছে এরকম যে পাঠ্যক্রমের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শিক্ষককে সন্তুষ্ট করার জন্য শিক্ষার্থী দ্বারা সম্পাদিত কাজ। অর্থাৎ আমাদের পাঠ্যক্রমের একটি উদ্দেশ্য আছে, যে সেই উদ্দেশ্যটি আমাদের শিক্ষার্থীরা অর্জন করুক, এটি আমার শিক্ষক চান, তার জন্য তিনি একটি কাজ দেন, সেটিকে আমরা বলছি হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা অ্যাসাইনমেন্টগুলি কেন্দ্রীয়ভাবে তৈরি করে দিচ্ছি এবং তার ফলে বেশ কিছু সমস্যার মুখোমুখিও আমরা হচ্ছি, কিন্তু এই মুহূর্তে এছাড়া আর ভালো বিকল্প উপায় আমাদের হাতে নেই, কারণ অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য আমরা কিন্তু আমাদের শিক্ষকদেরকে কোনো রকম প্রশিক্ষণ দেই নেই। তা আমরা আশা করব যে আমাদের শিক্ষকদের মধ্যে ক্যাপাসিটি বিল্ড আপ হবে এবং এর পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আমরা কেন্দ্রীয়ভাবে আর দিব না, আমাদের এই অ্যাসাইনমেন্টগুলি স্থানীয়ভাবে শিক্ষকরা তৈরি করবেন। তাহলে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে যে উত্তর চলে আসা, সেই প্রভাবটি কিন্তু তখন আটকানো সম্ভব হবে। আর কেন্দ্রীয়ভাবে যদি হয় তবে এইটি আটকানো প্রায় অসম্ভব বলেই আমাদের কাছে মনে হয়, কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদির উপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ খুব বেশি একটা নেই। তো সুতরাং আমাদের এই ক্যাপাসিটি বিল্ড আপের জন্য আমরা যদি কিছু বিষয় মনে রাখি যে ভবিষ্যতে যদি আমার উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করার দায়িত্ব আসে, তখন সেখানে আমার কোন কোন বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে। আরো অনেক বৈশিষ্ট্য আছে, মোটামুটি ভাবে এই কয়েকটি বৈশিষ্ট্য যদি আমরা মাথায় রেখে অ্যাসাইনমেন্ট তৈরি করি তবে আশা করা যায় একটি মানসম্মত অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করতে পারবো। প্রথম কথাটি যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে সরাসরি পাঠ্যপুস্তকের উদ্দেশ্য পূরণ করে এইভাবে আমাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আমাদের পাঠ্যপুস্তকের উদ্দেশ্য যদি এই বিষয়টি না থাকে তবে আমি যেন তেন একটি বিষয়কে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারবো না। সেখানে একটি শিক্ষণ ফলকে অর্জন করতে হবে, একাধিক শিক্ষণ ফলকে অর্জন করতে হতে পারে, অথবা একটি শিক্ষণ উদ্দেশ্যকে অর্জন করতে হতে পারে। সুতরাং সেই বিষয়টা আমাদের হচ্ছে 1 নম্বর কথা। এটা হচ্ছে আমাদের যে কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যেটা আমাদের কারিকুলামের কোনো শিক্ষণ ফল অথবা শিক্ষণ উদ্দেশ্যের সাথে সম্পর্কিত কিনা। এরপরে যেহেতু অ্যাসাইনমেন্টটি একটি অবারিত বিষয় যে আমাদের শিক্ষার্থীরা চলে যাবে এবং তারা তাদের সুবিধা মতো সময় তারা নিজেদের জায়গায় বসে এই অ্যাসাইনমেন্টের কাজটি করবে, সুতরাং সেখানে কিন্তু তার সব ধরনের ম্যাটেরিয়াল এক্সেস নেওয়ার তার অধিকার আছে। সে তার পাঠ্যপুস্তকের সহায়তা নিতে পারে, সে সহায়ক পুস্তকের সহায়তা নিতে পারে, সে রেফারেন্স বইয়ের সহায়তা নিতে পারে, সে ইচ্ছা করলে ইন্টারনেটে যেতে পারে, সে ইচ্ছা করলে তার শিক্ষকের সহায়তা নিতে পারে, সে বয়োজ্যেষ্ঠের সহায়তা নিতে পারে, সে এমনকি সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবেও যেতে পারে। সুতরাং আমাদের যে অ্যাসাইনমেন্টটি হবে সেই অ্যাসাইনমেন্টটি এমন হবে যে সে এই সমস্ত জায়গায় যাবে, সেখানে সে তথ্য সংগ্রহ করবে, কিন্তু এটি এমন হবে যে সে চিন্তা করতে বাধ্য হবে। অর্থাৎ আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলি আমরা, সেই
থিঙ্কিংটাকে আমরা প্রমোট করতে চাই এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আমরা যে প্রবলেম সলভিং এর কথা বলি, এই স্কিলগুলিকে আমরা প্রমোট করতে চাই আমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কেন? কারণ এগুলো হচ্ছে আমাদের 21st সেঞ্চুরি স্কিল, এবং আমরা জানি যে আমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে স্বশিক্ষণে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সে কিন্তু লাইফ লং লার্নার যে বিষয়টি কথা আমরা বলি এখন, সেটি অর্জিত হবে, এবং তখন কিন্তু আমরা আমাদের যে SDG 4 সেটি অর্জন করতে সম্ভব হবে। এরপরে যে বিষয়টির কথা বলেছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন অ্যাসাইনমেন্টের উত্তর প্রদানের সময় শিক্ষার্থীর সক্রিয়তা, সৃজনশীলতা ইত্যাদি প্রকাশ করার সুযোগ থাকে। আমার অ্যাসাইনমেন্টটি যদি এমন হয় যে শিক্ষার্থী সরাসরি একটি পাঠ্যপুস্তকের একটি বিষয় তুলে দিতে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে আমার কিন্তু সেখানে সক্রিয়তা, সৃজনশীলতা দেখার সুযোগই থাকে না। যেমন এরকম হতে পারে যে আমি পদার্থবিজ্ঞানে একটি প্রশ্ন করলাম, বলের মাত্রায় লিখো। এখন বলের মাত্রা এটি যদি সঠিক কেউ লিখে, তবে সেটা ইউটিউব, সোশ্যাল মিডিয়া অথবা পাঠ্যপুস্তক যেখানেই থাকুক না কেন, যেভাবে লেখুক না কেন, এটি নির্ধারিত, এর বাইরে অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং সেখানে কিন্তু শিক্ষার্থী সৃজনশীলতা প্রকাশ করেনি, তার সক্রিয়তা প্রকাশ করেনি, এই কথা আমার বলার সুযোগ নাই, কারণ আমার যে অ্যাসাইনমেন্ট ছিল সেটাতে সেই সুযোগটাই রাখা হয় নাই। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলি যেন সেই সুযোগটি থাকে, সক্রিয়তা এবং সৃজনশীলতা দেখার সুযোগটি আমাদের থাকে। এরপর যে বিষয়টি এসছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রদানের ক্ষেত্রে মূল্যায়ন রুব্রিক্স সরবরাহ করা হলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের গুণগত মান বৃদ্ধি পায়, কারণ তারা কিভাবে তাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সে ব্যাপারে একটি স্পষ্ট ধারণা লাভ করে। এই কারণে তাদের অ্যাসাইনমেন্টটি অনেক বেশি গোছানো হয়, যা তাদের ভালো নম্বর প্রাপ্তিতে সহায়তা করে এবং শিখন ফল অর্জনে ভূমিকা রাখে। আমরা বর্তমানে যে অ্যাসাইনমেন্টটি এই বছর দিচ্ছি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু আমাদের রুব্রিক্সটি দেয়া আছে। সেই রুব্রিক্সের মধ্যে কখন একজন শিক্ষার্থী একটি নির্দেশকের বিপরীতে 4-এর মধ্যে 4 পেতে পারে সেটি উল্লেখ করা আছে। তো সুতরাং আমি যদি আমার শিক্ষার্থীকে এটি বুঝিয়ে দিই যে কখন কিভাবে লিখলে সে প্রত্যেকটি নির্দেশকের বিপরীতে 4-এর মধ্যে 4 পেতে পারে, সেভাবে যদি আমি বুঝিয়ে দিই, তখন কি হবে, শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে তার কোনো আর অসুবিধা হবে না, এবং তার লেখাটিও অনেক বেশি গুছানো হবে, এবং সে যে সর্বোচ্চ নম্বর পেল সেটি কিন্তু আমার জন্য মূল ব্যাপার না। আমার জন্য মূল ব্যাপার হচ্ছে তার যে শিখন ফল সেটি অর্জিত হচ্ছে, কারণ এই শিখন ফল অর্জন করাটাই ছিল আমার অ্যাসাইনমেন্টের মূল লক্ষ্য। এই শিখন ফল অর্জনের মাধ্যমে সে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়, তার ফলে সে পরবর্তী শ্রেণীর জন্য নিজেকে প্রস্তুতি লাভ করতে পারে। একই রকম ভাবে মূল্যায়ন রুব্রিক্স সরবরাহ করা হলে মূল্যায়নকারী যে সমস্ত মানদণ্ডের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করেন, ফলে মূল্যায়ন অনেক বেশি নোটভিত্তিক ও নির্ভরযোগ্য হয়। আমরা এটি কিভাবে আমরা মূল্যায়ন রুব্রিক্স অনুসরণ করে সবাই মিলে একই ধরনের মার্কিং করতে পারবো সেই বিষয় নিয়ে আমরা আরো নিশ্চয় বিস্তারিত আলোচনা করছি পরবর্তী স্লাইডগুলিতে। সেগুলিতে যখন আমরা যাব সেখানে আমরা দেখতে পাবো। এখানে আজকে আমি যেই এই ওয়ার্কশপটি এখন পরিচালনা হচ্ছে, যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ইতিমধ্যে কিন্তু গত 1 তারিখ থেকে দুঃখিত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা মাওসিতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে আমাদের মাননীয় বিজে মহোদয়ের নেতৃত্বে আমাদের কলেজ প্রশাসন উইং এর পরিচালক মহোদয়ের পরিচালনায় আমরা ওয়ার্কশপ পরিচালনা করছি সারা বাংলাদেশ জুড়ে। তো সেখানে আমি যে সমস্ত বিষয়গুলি এই প্রশিক্ষণের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে সেখানে আলোচনা করেছি। আমি আপনাদের সামনে এখন যে প্রেজেন্টেশনটি দেখাচ্ছি এই প্রেজেন্টেশন নিয়েই সেখানে আমি আলোচনা করেছি। তো সুতরাং এই প্রেজেন্টেশন শেষ হয়ে যাওয়ার পরেও যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থেকে যায়, তবে আমার এখানে ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমার ইউটিউবের চ্যানেল আমার নামেই ওবায়দুল সাত্তার, সেখানে গেলে এই ওয়ার্কশপের ভিডিওটি আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি পরবর্তীতেও এটি আপনার রেফারেন্স হিসাবে কাজ করবে। এরপরে আমরা যদি আমাদের বিজ্ঞপ্তিগুলির দিকে তাকাই, তবে ইতিমধ্যে 2টি বিজ্ঞপ্তি হয়েছে, একটি 18 তারিখে এবং একটি 26 তারিখে। তো বিজ্ঞপ্তি দুটি বেশ দীর্ঘ, সেজন্য আমি পুরো বিজ্ঞপ্তিটি আনিনি, বরং চুম্বক অংশটুকু নিয়ে এসেছি, যা আমরা যদি কার্যকরভাবে বুঝে যাই তবে আমরা
কার্যকরভাবে আমাদের কাজটিকে চালাতে পারবো। যেহেতু আমাদের সাথে মনিটরিং কর্মকর্তারাও যুক্ত আছেন, সুতরাং তাদের কথা বিবেচনা করেও কিছু অংশ এখানে যুক্ত করা হয়েছে। প্রথমে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে আমাদের এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের কারণে যেন আমাদের শিক্ষার্থীরা কোন রকম অনৈতিক চাপের মুখোমুখি না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে। আর পাশাপাশি বলা হয়েছে যে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাবদ কোন রকম অতিরিক্ত ফি আমাদের কোনো শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা যাবে না, এবং কোথাও যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তবে দ্রুততম সময়ের মধ্যে তার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে যেটি এসছে সেটি হচ্ছে যে আমাদের এই অ্যাসাইনমেন্টের যে বিজ্ঞপ্তি তার সাথে একটি কভার পৃষ্ঠা ডিজাইন করে দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে শিক্ষার্থীরা যদি মনে করে তবে তারা এটি নিজে হাতে তৈরি করে নিতে পারবে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এটি সরবরাহ করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি আবার এই কভার পৃষ্ঠা সরবরাহ করার জন্য কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না, সেই ব্যাপারটিকেও এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে যে বিষয়টি এসছে তা হচ্ছে যে আমাদের যখন অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হয়ে যাবে তখন কোন একটি সময় আমাদের শিক্ষা বোর্ড থেকে এই নম্বরগুলি চেয়ে পাঠানো হবে। এই জন্য আমাদের সবগুলি নম্বরকে প্রথম থেকেই সংরক্ষিত করতে হবে। কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আমাদের পরবর্তী স্লাইডে আমরা বলেছি। তবে এখানে একটি কথা বলা রাখা প্রয়োজন যে আমাদের কিন্তু ডিজি মহোদয়, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে উল্লেখ করেছেন যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে তা কিন্তু দ্বিতীয় মূল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করা হবে র্যান্ডম ওয়েতে, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কিছু অ্যাসাইনমেন্ট চেয়ে পাঠানো হবে। সেই অ্যাসাইনমেন্ট গুলোকে আমাদেরকে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। সেই অ্যাসাইনমেন্টের যে নম্বর আর আমাদের দ্বিতীয় পরীক্ষকের যে নম্বর, এর মধ্যে যদি টলারেবল রেঞ্জের বাইরে চলে যায় এই পার্থক্য, তবে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে পাঠানো যে নম্বর সেটি তখন আর কার্যকর থাকবে না। তখন স্ট্যাটিস্টিক্যাল মডারেশনের মাধ্যমে আমাদের এই নম্বরটিকে পরিবর্তন করা হবে। তাই আমরা যেন সবাই নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন করি, বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টির কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট যখন আমরা মূল্যায়ন করব তখন যেন তার সক্রিয়তা, সৃজনশীলতা, নিজস্বতা এই বিষয়গুলো আমরা দেখি। যদি তার উত্তরগুলি আমরা সরাসরি গাইড বই, নোট বই অথবা যদি দেখি যে সে অন্য কারোর সাথে থেকে দেখে লিখেছে তবে তা বাতিল করতে হবে আমাদেরকে, এবং যদি আমরা এই কাজটি ওইভাবে না করি তবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে, এমনটি বলা হয়েছে আমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো এই জন্য আমাদের যারা সম্মানিত শিক্ষক মূল্যায়নকারী আজকে যুক্ত আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদেরকে কিন্তু অতি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব গুলোতে যেতে হবে এবং দেখতে হবে যে কোন অ্যাসাইনমেন্টটি কিভাবে এসছে। আমি কিন্তু ইতিমধ্যে দেখেছি বেশ কিছু অ্যাসাইনমেন্ট এসেছে ইউটিউবে এবং যেগুলি সঠিক নয়। সুতরাং আপনাদের কিন্তু এই বিষয়টি জানা থাকতে হবে। আর আপনি যদি নিজে না জানেন যে কোন অ্যাসাইনমেন্টটি ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে কিভাবে এসছে, তবে আপনি বাতিল করার ক্ষেত্রে এটি আপনি কিভাবে বাতিল করবেন? সেই জন্য আমরা যারা মূল্যায়নকারী আছে আমাদেরকে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যেতে হবে এবং যেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলি আসছে সবগুলি উত্তর কিন্তু আমার দেখা থাকতে হবে। এখন এখানে আমরা বলেছি যে আমাদের নোট, গাইড ইত্যাদি থেকে যদি লেখে তবে সেটা বাতিল হয়ে যাবে। কখন বাতিল হয়ে যাবে এর কিন্তু সুনির্দিষ্ট 4টি ব্যাপার আছে। এই 4টি ঘটনা যদি ঘটে তখন আমরা এটিকে বাতিল করে দিব। যেমন প্রথমটি হচ্ছে এরকম যে অন্যের লেখা হুবহু কপি করলে, অর্থাৎ আমার কাছে যে অ্যাসাইনমেন্টগুলি জমা পড়েছে তার সবগুলি অ্যাসাইনমেন্টে, অথবা এরকম হতে পারে যে আমার কাছে যে অ্যাসাইনমেন্টগুলি জমা পড়েছে তার 10টি অ্যাসাইনমেন্ট দাড়ি কমা সেমিকোলন সহ হুবহু একই, তখন নিশ্চয়ই আমার এই কথা বলতে আর দ্বিধা থাকবে না যে আমার এই অ্যাসাইনমেন্টটি কি হয়েছে, নকল হয়েছে। সুতরাং এই অ্যাসাইনমেন্টগুলি কিন্তু তখন বাতিল করতে হবে। এরপর বলা হচ্ছে যে বাজারে যে সমস্ত প্রচলিত নোট বই, গাইড বই আছে
তার থেকে যদি হুবহু কোনো অ্যাসাইনমেন্ট তুলে দেওয়া হয় তবেও সেটি বাতিল হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুক ইত্যাদিতে যদি কোনো অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়া যায় সেটি যদি হুবহু মিলে যায় তবেও সেটি বাতিল করতে হবে। আর শিক্ষার্থী যদি নিজে না লিখে অন্য কারোর মাধ্যমে লিখিয়ে জমা দেয় তবে সেটিও বাতিল হয়ে যাবে। তো এখানে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা একটি শিক্ষার্থীর যখন একটি উত্তর লিখবে তখন যখন সে কিছু ফ্যাক্টস লিখবে তখন কিছু ফ্যাক্টস কিন্তু সবসময় মিলবেই। এই একটু মিলে যাওয়া মানে কিন্তু নকল করা না, একটু মিলে যাওয়া মানে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে লেখা না, একটু মিলে যাওয়া মানে কিন্তু ইউটিউব থেকে লেখা না। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যদি হুবহু মিলে যায় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে এরকম যে আমরা এটি কিন্তু আমার শিক্ষার্থীকে বাসায় বসে লিখতে বলেছি। সুতরাং বাসায় বসে লেখার সময়তে সে বিভিন্ন জনের কাছে সাহায্য নিবে, এটি কিন্তু কাঙ্ক্ষিত, কারণ আমরা তার ক্লাসটি নিতে পারছি না। সে বিভিন্ন জনের সাহায্য নিবে, সে ইউটিউবের সাহায্য নিবে, সে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিবে, সে ইন্টারনেটের সাহায্য নিবে, সে রেফারেন্স বইয়ের সাহায্য নিবে, সে পাঠ্যপুস্তকের সাহায্য নিবে, সে শিক্ষকের সাহায্য নিবে, সে বয়োজ্যেষ্ঠের সাহায্য নিবে, নিয়ে এই অ্যাসাইনমেন্ট পূরণের মাধ্যমে তার যে শিখন জগৎটা সেটিকে প্রসারিত করবে, আমার যে ইন্টেন্ডেড লার্নিং আউটকাম সেটি অর্জন করবে। সুতরাং আমি প্রত্যেকটি শিক্ষার্থীর পিছনে পিছনে হাঁটার আমার কোনো সুযোগ নাই, সুতরাং তারা এটা দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যখন এই সব জায়গা থেকে জ্ঞান আহরণ করলো, জ্ঞান আহরণ করার পরে সে যখন আমার কাছে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করছে তখন সেজন্য তার এই উপস্থাপনার মধ্যে নিজস্বতা, সক্রিয়তা এবং সৃজনশীলতা প্রকাশ করে। আমরা যখন অ্যাসাইনমেন্ট বিতরণ করব এই বিষয়টি যদি আমাদের শিক্ষার্থীকে আমরা ভালো করে বুঝিয়ে দিই তবে কখনোই আমাদের কোনো শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট হুবহু কারোর সাথে মিলবে না। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তাদের অ্যাসাইনমেন্টকে বাতিল করে দেওয়া না, বরং তাদের শিক্ষণ অর্জনকে নিশ্চিত করা। এরপরে আমরা এখানে যে বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিটিরই ধারাবাহিকতায় এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য। অর্থাৎ আমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে আমাদের কভার পৃষ্ঠাকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের এখানে যে ছকটি দেখছি আমরা এই ছকের মধ্যে আমাদের নম্বর পোস্টিং দিতে হবে। এখানে আমরা নির্দেশক দেখছি ক খ গ ঘ, এই নির্দেশকের বিপরীতে আমাদেরকে পোস্টিং গুলি দিতে হবে। এই নির্দেশকের বিপরীতে আমাদের যে পোস্টিং গুলি সেগুলি কোথা থেকে আসবে, সেজন্য আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলি আছে সেই অ্যাসাইনমেন্টের একটি নমুনা যদি দেখি, যেমন এখানে আমি যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসায়নের একটি অ্যাসাইনমেন্ট। এই রসায়নের অ্যাসাইনমেন্টটির যে আমরা চতুর্থ কলাম, পঞ্চম কলাম যেখানে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স আমি দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে 4টি নির্দেশক দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। কতে বলা হয়েছে নিউটন সংখ্যা হিসাব, খতে বলা হয়েছে বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র অঙ্কন, গতে বলা হয়েছে শক্তির ইলেকট্রন বিন্যাস, ঘতে বলা হয়েছে উপশক্তি স্তরে অরবিটাল সমূহে ইলেকট্রনের বিন্যাস, সাব অরবিটালে ইলেকট্রনের বিন্যাস। তাহলে এইগুলি হচ্ছে আমার নির্দেশক। এই নির্দেশকের বিপরীতে একজন শিক্ষার্থী কখন 4-এর মধ্যে 4 পাবে সেটি কিন্তু বলা হয়েছে আমাদের লাইন বরাবর। যেমন ক নির্দেশকে আমাদের ছিল হচ্ছে নিউটনের সংখ্যা, এখানে একজন শিক্ষার্থী 4-এর মধ্যে কখন 4 পাবে, যখন 4টি আইসোটোপের নিউটন সংখ্যা সঠিকভাবে হিসাব করতে পারবে তখন সে 4-এর মধ্যে 4 পাওয়ার উপযুক্ত হবে। তো সুতরাং এখানে আমি তার অ্যাসাইনমেন্টটি দেখলাম, তারপরে সেখানে দেখলাম সে 4টি সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে। তারপরে আমার কাজ হচ্ছে এখানে কয়ের বিপরীতে 4 পোস্টিং দেওয়া। এইভাবে আমরা খ, গ, গ, ঘ এইভাবে যে ইন্ডিকেটর গুলো আছে তার বিপরীতে আমরা পোস্টিং দেবো এবং তারপরে আমাদের যে মোট নম্বরটি সেটি এখানে চলে আসবে এবং নিচে থাকবে আমার শিক্ষকের নাম এবং স্বাক্ষর। এখানে একটি বিষয় অত্যন্ত সবাই মনোযোগের সাথে লক্ষ্য করব, সেটি হচ্ছে যে আমাদের বলা হয়েছে যদি দেখা যায় যে আমার শিক্ষার্থী কোন রকম অনিয়মের সাথে জড়িয়ে গেছে, অর্থাৎ
এখানে যে এই যে আমরা 4টি ঘটনার কথা বললাম, এই 4টি ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন এই বিষয়টি শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে আর হবে না, এটি কিন্তু প্রতিষ্ঠান প্রধানকে আমাকে জানাতে হবে। যদি কলেজের স্কুল হয় সেক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়কে জানাতে হবে, যদি সেটি স্কুল হয় তবে সেটি প্রধান শিক্ষককে জানাতে হবে। এটি আমি দেখেছি, আমি ব্যবস্থা নিয়েছি, এটি যথেষ্ট না, এটি কিন্তু আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানাতে হবে, কারণ তাকেও কিন্তু রিপোর্ট করতে হবে বিষয়টা। সুতরাং এই বিষয়টি যেন আমরা মাথায় রেখে আমরা যারা মূল্যায়নকারী আছি তারা। এরপরে বিষয় যেটি এসছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অতি মূল্যায়ন, অবমূল্যায়ন অথবা স্বজনপ্রীতি করা যাবে না। এখানে আমরা যারা মূল্যায়নকারী আছি আমরা সবাই মানুষ, সুতরাং আমাদের মধ্যে মানবীয় দুর্বলতা সবসময় কাজ করে। সুতরাং এটি খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি মূল্যায়ন করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি আমার হয়ে যেতে পারে, কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যাবার পরে যদি আমি অতি মূল্যায়ন অথবা অবমূল্যায়ন করে ফেলি এবং সেটি যদি দ্বিতীয় পরীক্ষক দ্বারা প্রমাণিত হয়, তার দায় কিন্তু আমার উপরই চলে আসে। সেজন্য এই মানবীয় ভুলগুলি কে অতিক্রম করে কিভাবে আমরা নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন করতে পারবো তা আমরা পরবর্তী স্লাইডগুলিতে প্রদর্শন করেছি। আশা করি সেখানে গেলে আমরা পুরো বিষয়টিকে স্পষ্টভাবে জেনে যেতে পারবো। এরপরে যে বিষয়টি আসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু সবাই একটু খেয়াল করবো বিষয়টা। এখানে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরের সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করবে। সবল অংশ কালো কালি দিয়ে, দুর্বল অংশ লাল কালি দিয়ে, এই কথাটার অর্থ কি? এর কথা অর্থ হচ্ছে যে আমি যে কারণে শিক্ষার্থীকে